শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমরা খুব আনন্দিত, আমরা পুলকিত, কারণ আজ পত্রালি ৩০০তম পর্ব। আপনাদের ভালোবাসার, আপনাদের আশীর্বাদের পত্রালি ৩০০টি পর্ব
ছুঁয়ে ফেলল আজ। এ পর্বে বিষয় নির্জন দুপুর। নির্জন দুপুর নিয়ে আজকে চিঠি পড়ব আমি, আমার সাথে রয়েছে পলাশ। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের মতন আজকেও আপনারা নিজ নিজ ফেসবুক থেকে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান ৩০০তম পর্বে চিঠিগুলি আপনাদের শুনতে কেমন লাগছে। চলুন কানপাতি আপনাদের পাঠানো চিঠির পাতায়। প্রথম চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। শৈশব আলোড়িত পত্রালি। বেলা শেষে কতিপয় সঙ্গীহারা নিঃসঙ্গ মানুষের বেঁচে থাকার রসদ হল শৈশবের আনন্দ ঘন মুহূর্ত, পুরনো স্মৃতি মৃদুর চিঠি আর সাদা কালো অ্যালবামের কিছু ছবি, মলিনী ছবি। চেনা হাতের লেখা অক্ষরগুলি মানস চক্ষে মন খুঁজে পায় শৈশবের অনুভূতির অমলিন অস্তিত্বকে। নির্জন দুপুর বললেই মনে পড়ে গরমের ছুটির কথা। গরমের অসহ্য দাবদাহ ছুটির আনন্দকে কিছুমাত্র গ্রাস করতে পারত না। তাছাড়া গাছগাছালি পরিবেষ্টিত বিরাট শান বাঁধানো পুকুরের চারপাশে কার্যত গরমের কর্তৃত্ব ছিল বড়ই দুর্বল চিত্ত। ছুটির একটা চাপ ছিল 30 পাতা বাংলা ও 30 পাতা ইংরেজি হাতের লেখার পড়া। 10 দিনেই সেটা শেষ করে ফেলতাম। পাশের বাড়ির উঁচু পাঁচিল টপকে আম চুরি করা অসম্ভব। আমবাটা প্রায়ই বাড়ি থেকেই আনা হতো। নুন, লঙ্কা, তেল, লেবু পাতা সহযোগে কাঁচা তেঁতুল মাখার সেই স্বাদ মনে এলেই এখনো জিভে জল এসে যায়। দুপুরের বড় আকর্ষণ ছিল ছিপ ফেলে পুঁটি মাছ ধরা। আটার টোপ তৈরি করে মাছ ধরার সেই আনন্দ। জামাই গিট বেঁধে পুকুর পাড়ের কলমি শাক তোলা। ঘণ্টাখানেক ধার্য থাকতো দুপুরের স্নানের সময়। ঠেলাঠেলির অছিলায় বিকেলে গা ধোয়াটাও ছিল নৃত্যকর ব্যাপার। ফেলে আসা সুন্দর সোনালী দুপুরগুলো এখন একেবারেই হারিয়ে গেছে। হাইটেক যুগে বাচ্চারা ভুলে গেছে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে। শৈশব আবদ্ধ হয়েছে অনলাইন গেমিং জগতে। নেই খেলার মাঠ, নেই দাদু ঠাম্মি, বাড়িতে মা নেই, নেই কোনো খেলার সঙ্গী। এত সব নেই এর মাঝে হারিয়ে যায় সদ্য ফোটা পারিজাতটি। স্কুলের সাথে আছে টিউশন, আঁকা, যোগব্যায়াম, সাঁতার, আবৃত্তি ইত্যাদি ইত্যাদি। একটি মাত্র সন্তানকে সমস্ত বিষয়ে পারদর্শী করে সময়ের সাথে তাল মিলিয়ে যন্ত্রমানব করে তুলতে হবে। পার্কে যাওয়ার অনুমতি আছে শুধুমাত্র রবিবারে। তবে বাংলা মিডিয়ামের কোনো বন্ধু নয়। একাকী ঠান্ডা ঘরে স্মার্টফোনকে সঙ্গী করে নির্জন দুপুর কাটে নতুন প্রজন্মের। নমস্কারান্তে চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালি, তোমার নির্জন দুপুর বিষয় নিয়ে লিখতে বসে তুমি আমাকে আমার শৈশব জীবনে ফিরিয়ে নিয়ে গেলে আরো একবার। এমনই এক গ্রীষ্মের নির্জন দুপুরে আমি ও আমার 2 বন্ধু নিলয় ও কমল পুকুরের ধারে একটি গাছের তলায় বসেছিলাম। পাশেই বিনয় কাকুর বাগানের দিকে আমাদের নজর পড়ল। বিনয় কাকুর বাগানে একটি নারকেল গাছে নারকেলগুলি খুবই সুন্দর দেখতে হয়েছে। তাই তখনই আমি ও আমার বন্ধুদ্বয় সেগুলি পাড়তে বিনয় কাকুর বাগানের পাঁচিল টপকে নারকেল গাছে উঠে যেই নারকেলগুলি পেড়ে আমরা চলে যাব, সেই মুহূর্তে বিনয় কাকু আমাদেরকে দেখতে পেয়ে ছুটে এসেছিলেন। কিন্তু কে পায় কার নাগাল, তখনই আমরা ছুটে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। পরের দিন অবশ্য বিনয় কাকুর কাছে গিয়ে আমরা সকলেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম। কিন্তু বিনয় কাকু ছিলেন অতি ভদ্র ও সজ্জন ব্যক্তি। তিনি আমাদেরকে তখন কিছু না বলে বললেন, আমাকে বলতে পারতে,
আমি মালিকে বলে তোমাদের নারকেল পেড়ে দিতাম। তোমরা এই যে গাছে উঠেছিলে, যদি গাছে উঠতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কি হতো বলো দেখি। তার 2-3 দিন পর বিনয় কাকু তার নিজের গাছের নারকেল পেড়ে আমাদেরকে নারকেলের নাড়ু করে খাইয়েছিলেন। বিনয় কাকু ইহজগতে আর নেই, কিন্তু এমন গ্রীষ্মের নির্জন দুপুর আসলেই বিনয় কাকুর কথা বেশ মনে পড়ে বন্ধু। এমন দিনে বিনয় কাকুর মতন মানুষের বড় অভাব গো। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। এবারে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। দিদি লিখছেন, প্রিয় চিরসঙ্গী পত্রালী, নির্জন দুপুরে আমার 8তলা ফ্ল্যাটের ঝুলন্ত ব্যালকনিতে ইজি চেয়ারে বসে সামনে সুশোভিত টবে রং বেরঙের বাহারি ফুলের সমারোহ, বাতাসের সঙ্গে দুলে দুলে ফিস ফিস করে প্রেম বাহার দেখতে দেখতে নীল নবঘন অবকাশে যেন ঝিনুকের মধ্যে মুক্তোর উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। অনেক দূরে প্রবাহিত পবিত্র গঙ্গাকে এক ঝলক দেখে নিয়ে হাতে ধরা স্বামী লোকেশ্বরানন্দের তব কথামৃতমে লিপিবদ্ধ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কথামৃতের আলোচনায় মগ্ন হয়ে যাচ্ছি। আনন্দ থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে, আর তা আসছে ব্রহ্ম থেকে। আবার কখনো রবি ঠাকুরের সঞ্চয়িতা বা গীতবিতানে মনোনিবেশ করছি। প্রসারিত করেছে আমার জপ, তপ, ধ্যান, যোগাসনের কর্মসূচিকে। দারুণ অগ্নিবাণে এর থেকে রেহাই পেতে স্ট্যান্ড পাখাটাকে আরো একটু জোর করে দিই। নির্জন দুপুরের কাছে আমার মৌন মুখর সুখ স্মৃতির সঙ্গে নিভৃতে পাতাই সখ্য। সে আমার গোপন বিনোদন। ঋতু রঙ্গশালায় গরমের দাপট যেন নীড়ে ফেলে আসা দুটি ক্লান্ত চোখের প্রতিশ্রুতিবদ্ধ। পরশ পাথরকে নিরন্তর খুঁজে পাওয়ার প্রচেষ্টা। দূরে বকুল গাছটার ওপর ক্লান্ত কোকিলটা নিশ্চুপ বসে আছে, গ্রীষ্মের প্রকৃতির অলস মন্থর। তা আমার মনের মধ্যে অনির্বচনীয় স্মৃতি জাগিয়ে তুলল। কর্মকোলাহল থেকে মানুষকে মুক্ত করে বিশ্ব প্রকৃতি তার আত্মানুভূতির সুযোগ করে দেয়। নির্জন দুপুর আমাকে অতীতে নিয়ে যায়, যা মানুষের কাছে এক স্বতন্ত্র আবেদন নিয়ে আসে। সুখ দুঃখের জীবন চক্রের মধ্যে দিয়ে আমাদের অনন্ত যাত্রা। এই যাত্রার শেষ কোথায়? কবে যাত্রা ফুরবে আমরা কিছুই জানি না, শুধু এগিয়ে চলেছি, এগিয়ে চলো, চলোই বেটি। এটাই জীবনের বাণী। এক নিগুড় আধ্যাত্মিক চেতনায় আমাকে নির্জন দুপুর আপ্লুত করে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্মৃতিভাবনার প্রীতি জানিয়ে বিনম্র নমস্কারান্তে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। নীরব প্রেমী পত্রালী, নির্জনের মধ্যেই যে থাকে গর্জনের অভিপ্রাস। তাই তো দুপুর হোক বা বিকেল, সকাল হোক বা সন্ধে, নির্জনতার অবকাশে মনের ঘন গহীন কুঠুরিতে বেজে ওঠে একাকিত্বের গর্জন। এই তপ্ত দুপুর গাঢ় হলে, রৌদ্রের করাল দহনে সবাই যখন নিভৃত নিরালায়, তখন মনের কোণে বেজে ওঠে নিষিদ্ধ যাপনের সময় সারণীগুলি। উচাটন মনের তন্দ্রা ভাঙে আইসক্রিমওয়ালা বা হরেক জিনিসের রকমারি দোকানির কর্কশ হাঁক ডাকে। ভাগ্য ভালো হলে সুদর্শনা ফুলওয়ালির ডাকও কানে আসে, যে ডাক শুনে অলস নয়ন সারসি খুলে চাতক পানে চায় পথপাশে। এই দুপুর তো নির্জন, তাই শহুরে যাপনে আনমনে মন পাখি ছুটে আসে ফ্ল্যাটের ব্যালকনিতে, যার স্বল্প বিস্তর উল্টো দিকে উষ্ণতার পারদ মাপে মায়াবিনী বৌদির রঙিন অন্তর্বাসে। এই নির্জন বারবেলায় তোমায় শুধুই রসকলি শোনাতে চাইনে বন্ধু। এই দুর্দিনে খরতাপে শত কাজের অবকাশে ভক্ত হৃদয়ে ভেসে আসে শ্যামের বাঁশির রাখালিয়া সেই সুর।
ভেসে আসে রূপাই আর সাজুর নকশি কাঁথার গন্ধ। কাছের শীতলা মন্দির থেকে ভেসে আসে ধূপ ও ধুনোর গন্ধ। হয়তো ধান ভাঙতে শিবের গীত গাইলাম, কেন গাইব না বলতো বন্ধু? সারা দিনের মাঝে এই নির্জন দুপুরই তো একটু ফুরসত পাই, যখন হৃদ আকাশে দক্ষিণ দুয়ার খুলে বলতে পারি, এই শোনো না গো, তোমার শ্যাম্পু করা চুলের গন্ধ সেই প্রথম দিনের মতোই বিবশ করে আমায়। মাথাটা একটু কাছে এনে শোও না প্লিজ, এই তো একটু অবসর, মেয়ে স্কুলে আছে বলে। পরক্ষণেই ভেসে আসে নির্জন দুপুরের গর্জন, সরো তো সরো, স্নান করে ঠাকুর ঘরে বসে একটু আহ্নিক করোগে যাও। বয়সটা তো হলো, তবু ছুকছুকানির নষ্টামি গেল না। অগত্যা তৃষিত হৃদয়ে পথপানে ফুলওয়ালির হাঁকের পানে থাকি। সত্যি বন্ধু, কি বিড়ম্বনার যে এই নির্জন দুপুর। বিনম্র নিবেদনে চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502। दिल की डाली पे कलियां सी खिलने लगी, जब निगाहें निगाहों से मिलने लगी। दिल की डाली पे कलियां सी खिलने लगी, जब निगाहें निगाहों से मिलने लगी। एक दिन इस तरह होश खो जाएंगे, पास आए तो मदहोश हो जाएंगे। मैंने सोचा न था एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे। मैंने सोचा न था, मैंने सोचा न था, मैंने सोचा न था। এবারে চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। প্রিয় পত্রালী, নির্জন দুপুরের কথা বলতে গিয়ে স্মৃতির সরণি বেয়ে পৌঁছে যাই স্কুল জীবনের গরমের ছুটির দিনগুলিতে। মা দিনের সমস্ত কাজ শেষে মেঝেতে আঁচল বিছিয়ে বালিশে মাথা দিয়ে হাতে তালপাতার পাখা চালাতে চালাতে একটু ঘুমানোর চেষ্টা করছে। হাত থেকে পাখাটা বারবার পড়ে যাচ্ছে, আবার পাখাটা তুলে মাটিতে একটু ঠুকে নিয়ে হাওয়া খাওয়ার চেষ্টা করছে। আমি বসে স্কুলের গরমের ছুটিতে দেওয়া বাড়ির কাজ করছি। মা ভাইকে শাসিয়ে রেখেছে, একদম দুপুরের রোদে বাইরে খেলতে যাবি না। আমি লক্ষ্য করছি ভাই মায়ের ঘুমানোর অপেক্ষা করছে, গায়ের জামাটা পকেটে রেখে দিয়েছে। পকেট থেকে জামার কিছুটা অংশ বেরিয়ে আছে, সেটা বুঝতে পারেনি। যেই মা একটু ঘুমিয়ে পড়েছে, অমনি ভাই দিয়ে দৌড়। মা, ভাই পালালো বলে যেই চিৎকার করেছি, মা বলল, তুই তোর কাজ কর, আজ বিকেলে দেখাবো মজা। একটু বাদেই আসতো আইসক্রিম কাকু, নানা রঙের কাঠিওয়ালা বরফ আইসক্রিম। ঠাকুমার কাছ থেকে চুপি চুপি পয়সা নিয়ে আইসক্রিম খেতাম, তবে জিভে যাতে রং না লাগে তাই সাদা রঙের কাঠিওয়ালা আইসক্রিম খেতাম। স্কুলের কাজ শেষ করে পাশের বাড়ির সমবয়সী মেয়েদের সঙ্গে কাঁচা আম মাখা খাওয়া চলত। বর্তমানে যান্ত্রিক সভ্যতার ফলে দুপুরের নির্জনতা নিঃশব্দে হারিয়ে গেছে, কোলাহল মুখর হয়ে উঠেছে দুপুরের নির্জন মুহূর্তগুলো। বৈশাখী শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অবনী ভূষণ বালা, গ্রাম ও ডাক পূর্বস্থলী, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713513 থেকে। প্রিয় পত্রালী, নির্জন দুপুর বলতে মনে হয় একরাশ হতাশা, অলসতা, অসার সময়, যেন নিশ্চল সময় প্রবাহ, শুনশান ঘুমন্ত দুপুর।
কবির ভাষায় নির্জনতা শুধুই কাঁদায়, সঙ্গী সাথীর ব্যথায়। কর্মব্যস্ত জীবনের সর্বদাই মানুষ মানুষকে নিয়ে সময় কাটায় কোলাহলে। হাসি খুশি আনন্দ দুঃখের আবহে সময়ের প্রহরগুলি ভাগ করে নেয় একে অপরের সাথে। উজাড় করে ঢেলে দেয় তার মনের সকল কথা অন্য বন্ধুকে, আর সেও কুড়িয়ে নেয় জীবনের রসদ, বাঁচার আনন্দ। কিন্তু যখন নির্জনতা গভীর নিস্তব্ধতা নিয়ে এসে সামনে দাঁড়ায়, তখন অলস হয়ে আসে মন। আস্তে আস্তে চঞ্চল মনটা থিতিয়ে পড়ে গভীর নির্জনতার গাঢ় আধারে। মনটা অলসতায় ডুবে নিস্তেজ হয়ে যায়। খড়তপ্ত দুপুরের তীক্ষ্ণ তাপানলে নুইয়ে পড়ে গাছের পাতাগুলো, থমকে যায় দুরন্ত বাতাস। জলাশয়ের চঞ্চল ঢেউগুলো ঘুমিয়ে পড়ে নির্জনতার কোলে মাথা রেখে গভীর ক্লান্তিতে। খসে পড়া পাতার শব্দে নির্জন দুপুরে নিথর ধরনী চোখ মেলতে চায়। মনের আকাশ জুড়ে কত স্মৃতিগুলো উঁকি মারে, স্বপ্নগুলো পাখা মেলে উড়ে যায়। নিঃশব্দ হয়ে যায় জলাশয়ের ঢেউ, মনে করিয়ে দেয় অতীতের সুখ দুঃখের স্মৃতি। স্রোতহীনা মরা নদীর তীরে ঘন হিজল গাছের ছায়াতলে একা বসে থাকা সেই মায়াবী রমণী। কৃষ্ণকালো তার নয়ন দুটি, মুক্ত দীপ্ত তার অপূর্ব হাসি। সে যেন উদাসী সৃষ্টি নিয়ে নিষ্পলক ভাবে তাকিয়ে আছে। এই বুঝি কাছে এলো তার কাঙ্ক্ষিত মনের মানুষটি, মরীচিকার সব ভুল পায়ে দোলে, ভালোবাসায় গাঁথা কথার মালা পরিয়ে দিতে, সকল ক্লান্তি মুছে দিতে। নির্জন দুপুর আসে অনেক কিছু বলতে, নীরবতা নিস্তব্ধতায় জীবনের অনুভূতিকে অনুধাবন করাতে। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন অবনীভূষণ বালা, গ্রাম ও ডাক পূর্বস্থলী, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713513 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। প্রিয় পত্রালী, এই ভরা গ্রীষ্মে তুমি নির্জন দুপুরের কথা শুনতে চেয়েছ। বৈশাখ মাস অন্তত তার দুপুর বেলা যেন শেষ হতে চায় না। এই সময় বাড়ির সকলে খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তখন চুপটি করে পুকুর পাড়ে চলে এসেছি। দুপুরের কাঠফাটা রোদ্দুরে সবই শুনশান। গাছের পাখিগুলো খাওয়া ভুলে গাছের ডালে চুপ করে বসে আছে। দূরে গরুগুলো যেন ক্লান্ত হয়ে আর খাবার না খেয়ে বাঁশ গাছের ছায়াতে চুপ করে শুয়ে আছে। পুকুরে গরম জলে মাছগুলো কেমন যেন ছটপট করছে। দূরে কর্কশ স্বরে ডাহুক পাখি যেন বলে যায়, বাহিরে বের হইও না, বেশ গরম, সবাই নিরাপদে থাকো। কোকিল ক্লান্ত সুরে কুহু কুহু রবে দুপুরের গভীরতা বুঝিয়ে দিচ্ছে। দূরে গলে যাওয়া পিচ রাস্তাতে লরি ও বাস চলে যাচ্ছে। রাস্তা ওগুলোকে বেঁধে রাখার চেষ্টা করছে। দুপুরের ভয়াবহ রোদে হয়তো কোনো পথিক যেন আর না পেরে গাছের তলায় বসে পড়েছে। কিছুক্ষণ পরে সে পুকুরে হাত পা ধুয়ে ক্লান্তির নিরসন করতে লাগলো। জলে হাঁসগুলি বিরামবিহীনভাবে ডুব দিয়ে গেঁড়ি গুগলি খেয়েই চলেছে। চারিদিকে নিস্তব্ধ ও নির্জন। আমার স্মৃতিপটে ভেসে আসছে পুরনো দিনের কত স্মৃতি। দিদিদের সাথে আমতলায় ঘুরে ঘুরে আম কুড়োনো, বাড়ি থেকে আনা নুন, গুঁড়ো লঙ্কা আর আম মিশিয়ে খাওয়া, সে যে কি মধুর ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। টক ঝাল নোনতা মিশিয়ে জিভে জল আসার এক মনোমুগ্ধকর খাবার। আম ও জাম গাছ থেকে টুপটাপ পাতা ঝরার শব্দ মনকে নাড়িয়ে দেয়। এইভাবে কত অলস দুপুর কাটিয়েছি। গ্রীষ্মের দুপুর এত মনোরম হয় তা বোঝানো যাবে না। গ্রীষ্মে বকুল ফুল ফোটে, সেই ফুল দিয়ে কবিগুরুর জন্মজয়ন্তী মালা গেঁথে রাখতাম। যাই হোক, গ্রীষ্মের মায়াবী দুপুরের পরিবেশ আমাকে এখনো টানে, বলে চলে আয়। ভাবছি আর কি ফিরে পাবো সে জীবন। সকলকে গ্রীষ্মের ঠান্ডা হাওয়া দিয়ে শেষ করলাম।
চিঠিটি লিখেছিলেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন চন্দ্রানী কুণ্ডু, লাইব্রেরি লেন, ডাকঘর, শ্রীরামপুর, জেলা হুগলি থেকে। প্রিয় পত্রালী, বঙ্গ প্রকৃতির রঙ্গশালায় প্রথম ঋতুনায়ক গ্রীষ্ম। নির্দয় নিদাঘ সূর্য ভারী হাতে নিক্ষেপ করলেন তার নির্দয় জ্বলন্ত তীর। প্রচণ্ড তাপে জীবনদাতা ধরিত্রীর বক্ষ ছিন্ন ভিন্ন হয়ে যায়। গ্রীষ্মের দুপুরেই নির্জনতাকে একান্তভাবে পাওয়া যায়। পত্রালীর বন্ধুদের সাথে কিছুটা ছোটবেলা ভাগ করি। সারা বছর অপেক্ষার অবসানে গ্রীষ্মের নির্জন দুপুরে স্কুলের ছুটিতে মামার বাড়ি যাওয়া। সারাফুলি থেকে আমরা বর্ধমানে গিয়ে এক মাসির পরিবার, সেখান থেকে ডিজেলের ট্রেনে চড়ে কৈচর, সেখানে আরও এক মাসির পরিবার। দাদুর পাঠানো দুটো গরুর গাড়ি চড়ে গন্তব্য মামার বাড়ি। প্রায় 22-23 জনের সংসার। সঙ্গে থাকতো গ্রীষ্মের ছুটির স্কুলের হোমওয়ার্ক। বাবার অফিস ছিল কলকাতায়, তাই পরের দিনই বাড়ি ফিরে আসতো বাবা। সারাফুলি থেকে নিয়ে যেত সব বাচ্চাদের জন্য প্রচুর খাবার, বিভিন্ন ধরনের বিস্কুট, চানাচুর, ব্রেড, হেলথ ড্রিঙ্কস ইত্যাদি। সকালের মধ্যাহ্ন ভোজনের পর বাড়ির সংলগ্ন বাঁশবাগানে অথবা উঠোনে গাছের ছায়ায় অল্প আড্ডা, খাওয়া দাওয়া। মামাদের অনেক তাল, নারকেল ও আম গাছ ছিল। এক একদিন এক একটা গাছ থেকে বস্তা বস্তা তাল শাঁস, ডাবের শাঁস ও আম বাড়িতে নিয়ে আসতো। ছুটির শেষের দিকে তাল, পাকা আম ও নারকেল খাওয়া হতো। ছোটবেলায় গ্রীষ্মের দুপুর ছিল বেশ উপভোগ্য। আবার ছুটি শেষ হতেই স্কুলের সময় মতো বিষণ্ণ মনে বাবার সঙ্গে ফিরে আসতাম বাড়িতে, শেওড়াফুলিতে। আজ কর্মব্যস্ততায় কেটে যায় সেই নির্জনতা। চিঠি পাঠিয়েছেন চন্দ্রানী কুণ্ডু, লাইব্রেরি লেন, ডাকঘর, শ্রীরামপুর, জেলা হুগলি থেকে। मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई। मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई। छुप गया चांद क्यों, क्या तेरी जुल्फ लहराई। मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई। तेरी याद में दिल मेरी यार अंगड़ाई। मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई। चुप सी तन्हाई। এবারের চিঠিটি পাঠিয়েছেন রিনা হেমব্রম, গ্রাম ও ডাকঘর সাতগাছিয়া, থানা মেমারি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713422 থেকে। প্রিয় বৈশাখী পত্রালী, ছোটবেলায় আমরা বৈশাখের এই রৌদ্রতে নির্জন দুপুর বেলায় আমবাগানে একটা মাদুর পেতে সবাই বসে থাকতাম। আহা, কি ভালো লাগতো! তখন তো পাখা ছিল না ঘরে, সেই আমবাগানের গাছের ছায়াটাই ভরসা ছিল আমাদের। এই সেদিন বাবার বাড়িতে গিয়েছিলাম দুদিনের জন্য বেড়াতে। টোটো থেকে নেমে যখন আমি পৌঁছলাম, দেখি বাড়িতে কেউ নেই। বাইরে বেরিয়ে দেখি সেই পুকুর পাড়ে আমবাগানে পাড়ার সকলে মিলে বসে আছে, কেউ শুয়ে আছে। আমি ব্যাগপত্র রেখে সেখানে চলে গেলাম, বসলাম সবার সঙ্গে, কথোপকথন হলো। আমার মনে পড়ে গেল সেই ছোটবেলাকার স্মৃতিগুলো। ঘরে অভাবী সংসারে ইলেকট্রিক ফ্যান ছিল না, তাই এই গ্রীষ্মের গরমে পাড়ার সকলে মিলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেই আমতলায় চাটাই কিংবা মাদুর নিয়ে চলে যেতাম সবাই। আমবাগানটি পুকুরের পাড়ে, বেশ লাগে সেখানে।
এমনকি শুধু নির্জন দুপুর বেলায় নয়, আমরা সন্ধে অবধি থাকতাম। কি করব, এত গরমে তো ঘরে টেকা যায় না। এখন তো অনেক আধুনিক ইলেকট্রিক জিনিস হয়ে গেছে। সবার ঘরে ইলেকট্রিক ফ্যান আছে, কারো কারো ঘরে তো এসি আছে, কুলার আছে। গাছের ছায়া তো উপভোগ করতে পারে না। এখন তো গাছই নেই, সব তো কেটে দিচ্ছে। তাই তো অক্সিজেনের এত ঘাটতি পড়ছে। যাই হোক, আমিও ওখানে বসে বসে সবার সঙ্গে পুকুর পাড়ের আমবাগানের স্নিগ্ধ বাতাস উপভোগ করছিলাম। এখন পত্রটি লিখছি নির্জন দুপুর বেলায়, খাওয়া দাওয়ার পরে ফ্যানের তলায় বসে। ঘুম চলে আসছে আমার, আর লিখছি না। তাই পত্রালীর সকল পত্রবন্ধুদের গ্রীষ্মের নির্জন দুপুরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানেই আমার পত্রটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিঠি শেষ করেছেন রীনা হেমব্রম। পাঠিয়েছিলেন গ্রাম ও ডাকঘর সাতগাছিয়া, থানা মেমারি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713422। এবারে চিঠি পাঠিয়েছেন মিতুল ঘটক, সিহার ষোলরাজবাড়ি, রানীগঞ্জ, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713358 থেকে। উদাসী পত্রালী। আলগা অবকাশে অন্তরঙ্গতার হাতছানিতে অধিগত বা অনাগত ভাবনার চাদর গায়ে নিস্তব্ধতার দুপুর দুপুর গন্ধেই তো নির্জনতার ফেরিওয়ালাদের ডাকাডাকি। কিন্তু এই মধ্যাহ্নের নির্জনতা শুধুমাত্রই ঋতুভেদে প্রকৃতির খেয়াল নয়, এ যে এক গভীর আধ্যাত্মিক উপলব্ধি। সে গল্পই আজ শোনাব পত্রালী। আলমোড়া আশ্রমের পূজনীয় এক সন্ন্যাসীর স্মৃতিচারণায় শুনেছিলাম সেই অপার্থিব সত্য ঘটনা। আলমোড়া বদলি হবার পর থেকেই স্থানীয় মানুষদের ও আশ্রমবাসীদের মুখে মাঝে মধ্যেই বাঘ দেখার গল্প শুনে সন্ন্যাসীর মনে ব্যাঘ্র দর্শনের কিঞ্চিত ইচ্ছে জেগেছিল। মধ্যাহ্নের আহার শেষে ধর্মদণ্ডটি হাতে নিয়ে তিনি প্রায়ই যেতেন আশ্রমের নিকটবর্তী রোডোডেনড্রনে ঘেরা এক নিস্তব্ধ জনপদহীন টিলাতে ধ্যান করতে। নিস্তরঙ্গ দুপুরে সেদিনও তিনি একটি পাথর বেদিতে উপবেশন করে ধ্যানে আত্মমগ্ন। কখন যেন একটি পাহাড়ি চিতা নীরবে এসে বসেছে প্রায় 20 হাত দূরত্বের একটি পাথরে। সেও বুঝি নির্জন দুপুরের নিঃসঙ্গতায় ও অবসন্নতায় বিশ্রামরত, সন্ন্যাসীর উপস্থিতি সম্পর্কে উদাসীন, কিংবা হলদে সবুজ প্রকৃতির কোলে ধ্যানগম্ভীর গেরুয়া বেশধারী সন্ন্যাসীর বাহ্য জ্ঞানশূন্য নীরবতা কোনরূপ ভীতি বা ক্ষতির কারণ বলে মনে না হওয়ায় বাঘের মনেও হিংসার উদ্রেক হয়নি। সন্ন্যাসী ও মাংসাশীর নীরব শান্তিপূর্ণ সহাবস্থানের শেষে শুকনো ঝরা পাতাতে ব্যাঘ্র পদধ্বনির মর্মরে ও নিস্তব্ধতার অচলায়তন ভেঙে বাড়ি ফেরা বারবেট পাখির তীক্ষ্ণ কণ্ঠস্বরে সন্ন্যাসীর ধ্যানের গভীরতা স্তিমিত হতেই এক অবিশ্বাস্য অনুভূতিতে তিনি দেখলেন একটি বাঘ পাথর থেকে নেমে বনরাজির গভীরে হারিয়ে যাচ্ছে। কিঞ্চিত ভাবাবিষ্ট, কিঞ্চিত হৃষ্ট মনে লাঠি ঠুকে ঠুকে তিনি নেমে এলেন আশ্রমে। জানি না কাকে নমস্কার জানালো দুপুর শেষে পাহাড় কোলে অস্তমিত সূর্যের রক্তিম আভা। আবেদধন্যা মিতুল ঘটক চিঠি পাঠিয়েছেন সিহার ষোলরাজবাড়ি, রানীগঞ্জ, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713358 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি, সূচক 734001 থেকে। প্রিয় পত্রালী, বৈশাখের এই কাঠফাটা গরমে টক ডালে ফোড়ন দিয়ে এক ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে এসে চোখে মুখে জলের ঝাপটা দেয় অনন্যা। শাশুড়িমা বলে দিয়েছেন আজ আম দিয়ে ডাল, উচ্ছে ভাজা আর আলু পটল পোস্ত। রোজকার মেনু শাশুড়িমাই ঠিক করে দেন, পছন্দ বা অপছন্দের ধার ধারেন না তিনি। তার কথাই যেন এ বাড়ির বেদ বাক্য। বাপের বাড়িতে নিরামিষ রান্না দেখে নাক সিটকানো অনন্যা বেশ মানিয়ে নিয়েছে নিজেকে। বিয়ের সবেমাত্র 5 মাস পেরিয়েছে, এরই মধ্যে সংসারটাকে বড় আপন করে নিয়েছে মেয়েটা। দুপুরে খাওয়ার পর শাশুড়িমার পানের বাটা থেকে ছোট্ট একটা পান মুখে দিয়ে
সোজা 3 তলায়। এই ঘণ্টা চারেক নির্জন দুপুর অনন্যার একান্ত নিজের। বই পড়ে, চিঠি লেখে, ছবি আঁকে, যা ইচ্ছে তাই করে। আজ হঠাৎ ইচ্ছে হলো গত পরশু বিকেলের ঝড়ে পড়া কাঁচা আমগুলো দিয়ে আমসত্ত্ব বানিয়ে ফেললে বেশ হয়। ঠাম্মারও এই গ্রীষ্মের দুপুরে আমসত্ত্ব, আচার, বড়ি বানিয়ে বয়ান ভরে শুকোতে দিত। ৭৩ বছর বয়সের ঠাম্মার শরীরে কোনো ক্লান্তি বা অলসতা চোখে পড়েনি অনন্যার। ছাদের এক কোণে বসে আমসত্ত্ব শুকোতে দিয়ে কাক তাড়াতে তাড়াতে কানে আসে, ভাঙাচোরা কাগজ বিক্রি, কাগজ। ও ভাই, আগামীকাল ঠিক এই সময় এসো তো। আচ্ছা দিদি, আসবো নে। আমসত্ত্ব মাখানো শুকিয়ে কাঠ হয়ে যাওয়া আঙুলগুলো চাটতে চাটতে অনন্যা ভাবে, ভাঁড়ার ঘর পরিষ্কার করে হাবি জাবি কৌটো কুটো ঝেড়ে বাতিল করে করে রেখে দেবে রান্নার পর। ব্যাস, তারপর বিকেলে টাউন স্কুলের মাঠে গিয়ে ফুচকা, চুড়মুড়। এই ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলোই তো হারিয়ে গেছে জীবন থেকে, তাই না পত্রালি? চিঠিটি শেষ করেছেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি ৭৩৪০০১। এবারে চিঠি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, ২৭ আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় পত্রালি, তোমার বিষয় ভাবনা আমাকে নিয়ে চলেছে ফেলে আসা সেই শৈশবের মধুর স্মৃতি। আজ থেকে ৪০-৫০ বছর আগে, থাকুক না গ্রীষ্মের দাবদাহ পরিবেশ, এক অলস দুপুর। গ্রীষ্মের প্রখর তাপ থেকে রক্ষা করার জন্য বৈশাখ মাস থেকেই শুরু হতো প্রাতঃকালীন স্কুলের পঠন পাঠন। চলত প্রায় ১ মাস। ওই সময় চারিদিকে শুধু সবুজ আর সবুজময় বিভিন্ন ধরনের আমবাগান, লিচু বাগান, পেয়ারা বাগান, এছাড়া আরও কত প্রকার বাগানের সমারোহ তা বলে শেষ করা যায় না। নিদাঘ মধ্যাহ্নকাল, প্রখর তপনকাল ছিল সকলের সঙ্গে একত্র হবার অনাবিল আনন্দ ঘন পরিবেশ। যদিও রাস্তাঘাট থাকতো শুনশান, আমরা একে অপরকে ভালোবাসার মেলবন্ধনে আবদ্ধ করতাম। প্রতীক্ষায় থাকতাম কখন পশ্চিমের আকাশে কালো মেঘের ঘনঘটা হবে কালবৈশাখীকে সঙ্গে নিয়ে। প্রচণ্ড গরমের পর কৃষ্ণ মেঘের ঠান্ডা বাতাস মনের মধ্যে আনন্দের ঝংকার বেজে উঠত। এর মধ্যে সৃষ্টির রহস্য লুকিয়ে আছে। বাড়িধারায় কৃষিভূমি প্রাণ ফিরে পাবে, জমি উর্বর হবে, ফসল ফলবে, কৃষক বন্ধুদের মধ্যে আনন্দ সঞ্চার হবে। কিন্তু বড় আফসোস হয়, এখন আর সেই নির্জন দুপুরও নেই সেই কালবৈশাখী। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের সবকিছুর মধ্যে এসেছে বিস্তর পরিবর্তন। এখন সব কংক্রিটের জঙ্গলে পরিপূর্ণ। গাছপালা, অরণ্য সহ বনভূমি কেটে পরিষ্কার করা হচ্ছে। জীব বৈচিত্র্যের ওপর বিরাট আঘাত এসেছে। উন্নয়নের নামে আমরা হারাচ্ছি সবুজ বনভূমি। কত উপকারী প্রাণীকুল আজ বিলুপ্ত অথবা বিলুপ্তের পথে। আনন্দ ঘন পরিবেশের মধ্যে নির্মল হাওয়া আর বইছে না। মানুষজন হারাচ্ছে আন্তরিকতা, সহমর্মিতা, আন্তরিক দৃষ্টিতে একে অপরের আবেগকে উপলব্ধি করার সদিচ্ছা। এইসব মন খারাপ করা অপগুণ উপলব্ধি করে বড়ই আক্ষেপ লাগে। সকলকে আন্তরিক বৈশাখী শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন মলয় কুমার বিশ্বাস, ২৭ আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন রত্না দত্ত, বেহালা, গ্রিনফিল্ড সিটি, কলকাতা ৭০০১৪১ থেকে। সুখ জাগানিয়া পত্রালি, একগাছি সোনার চুড়ি আর সরু সরু শাখা পলা পরা হাত দুটি জানালার গ্রিল ধরে দাঁড়ালেই টের পেতাম ওর জানালায় আজ নির্জন দুপুর চুরি হয়ে মিশে যাচ্ছে আকাশের গায়ে। গন্ধরাজ আর বাতাসের তখন প্রেম প্রেম খেলা। সৌরভে আকুল দামাল বাতাস হালকা চুম্বন এঁকে দিয়ে যাচ্ছে গন্ধরাজের ভিজে ঠোঁটে। প্রত্যুত্তরে গন্ধরাজ বাতাসের কাছে করেছে আত্মসমর্পণ। গন্ধরাজের তখন লজ্জা রাখার জায়গা কোথায়? খানিক আগে পাতায় ছড়িয়ে থাকা
বৃষ্টির ফোঁটারা বাতাসের ধাক্কায় ছিটিয়ে পড়েছে ঘাসে ঘাসে। ভেজে থাকা নরম সবুজ ঘাসের গালিচায় নির্জন দুপুরের শুধুই লুকোচুরি খেলা। নিতান্তই আটপৌরে হাত দুটো এসব দেখতে দেখতেই বিমনা। কখন যেন ভাদ্রের খাঁখা নির্জন দুপুরের আলোময় যাপনটুকু পেরোলেই ঝাপসা বাষ্পের ফুটন্ত চায়ের জল। নির্জন দুপুরটুকু তখনও হেলান দেওয়া আকাশের এক কোণে দাঁড়িয়ে থাকে চুপটি করে, স্মিত হাসি হেসে। চোখে মুখে তার কিসের যেন ব্যঙ্গময় ইঙ্গিত। কাছের স্টেশনে হুইসেল বাজিয়ে চলে গেল কোনো দূরপাল্লার ট্রেন। এক কোণে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা কাঁঠালি চাপার গাছটা কিছুটা সুগন্ধি ঢেলে দিয়ে দু চারটে ফুল ঝরিয়ে আবার আকাশের দিকে দৃষ্টি মেলেছে। একমাত্র চায়ের স্টলে তখনও আড্ডাপ্রেমী দু একটা মুখ হাবুডুবু খাচ্ছে নিত্যদিনের কথা যাপনে। ঘরের মানুষরা ঘরে ফিরেছে সব। ঘরমুখী বিহঙ্গদের কলতানে মুখরিত চারিদিক। খানিক স্তব্ধ হয়ে যাওয়া চলমান গেরস্থালি আবার চঞ্চল বাংময়। সাদামাটা জীবনে আবার একটি দিন শেষের অপেক্ষা। আকাশের কোণ থেকে আবার খুঁজে নেওয়া আজকের অসমাপ্ত নির্জন দুপুরটুকু। শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন রত্না দত্ত। চিঠিটি পাঠিয়েছিলেন বেহালা, গ্রিনফিল্ড সিটি, কলকাতা 700141 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন মহাদেব গুড়িয়া। গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। প্রিয় পত্রালী, নীরব মধ্যাহ্ন বেলা, শব্দহীন নিঃসাড় ভুবন, কেহ কোথা নাই, অকস্মাৎ মর্মরিল তরু শাখে মন্থর পবন চমকিয়া চাই। নির্জন কোনো দুপুরের কথা ভাবতে গেলে এই ছবিটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। কবি যখন এই কবিতা লিখেছিলেন তখন শহরে ও গ্রামে ছিল দীর্ঘ দুপুরের নিস্তব্ধতা, ছিল নির্জনতা, ছিল পাখির ডাক। কালের ব্যবধানে আজ ওই দুপুর থাকলেও তার নির্জনতা নিঃশব্দে হয়ে গেছে অদৃশ্য। কোথায় যেন হারিয়ে গেছে দ্বীপ্রহরের নিস্তব্ধতা। কোলাহলে মুখর হয়ে উঠেছে স্তব্ধ দুপুরের মুহূর্তগুলি। গ্রামে গঞ্জে, শহরে নগরে নিস্তব্ধতা হারিয়েছে। ভারী ট্রাক, বাস বিকট শব্দে তীক্ষ্ণ হর্ন বাজিয়ে ছুটে চলেছে। শান্ত নীরব নির্জনতা শহর কলকাতায় আজ আর দেখা যায় না। বৈশাখের এক নির্জন দুপুর, মাথার উপর জ্বলন্ত সূর্য, আকাশ থেকে অবিরাম ঝরছে অগ্নিতপ্ত বাতাস, সবুজের রেখা লুপ্ত প্রায়, মাটির বুক চিরে উঠছে প্রত্যপ্ত ধরিত্রীর দীর্ঘশ্বাস।
গ্রীষ্মের এমন এক দুপুরে ঘরের মেঝে আশ্রয় নেওয়া, আর সব মানুষের মতো আমিও ঘরবন্দি। আধখোলা জানালার পাশে বিছানায় আধ শোয়া, শস্য শূন্য ধুধু মাঠ। এক সময় চোখে পড়ল মাঝ মাঠ থেকে উঠে আসা ঘূর্ণি বাতাসের আবর্ত। খড়কুটো ধুলোবালি নিয়ে ঘুরপাক খেতে খেতে ছুটে চলেছে খ্যাপা নটরাজের মতো। সেই পরিবেশ না থাকুক, প্রতিটি ঋতুর হাত ধরেই আমাদের কাছে এসে আজও হাজির হয় মন কেমন করা উদাস নির্জন দুপুরগুলি। ছুটির দিন নিসঙ্গ দ্বিপ্রহর আজও হাতছানি দেয়। দুপুরের মুহূর্তগুলি তখন অন্তরঙ্গ হয়ে ধরা দেয়। সেই স্মৃতিমেদুর দুপুরগুলির মতো মধুর আর কি বা আছে? নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন মহাদেব গুড়িয়া। গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 300তম পর্ব। এই পর্বে যারা যারা কলম ধরেছেন তাদের জন্য আগামী বছর রেডিও জংশনের 5ম বর্ষীয় সাহিত্য সম্মেলন শ্রীরামপুরে থাকছে বিশেষ স্মারক সম্মান। নির্জন দুপুর মানে 300তম পর্বের এই পক্ষের বিষয়ে কলম ধরেছেন আশিস চক্রবর্তী, শিবনাথ মণ্ডল, অভিজিৎ মণ্ডল, তরুণ মৈত্র, লক্ষণ দাস ঠাকুরা, মিতুল ঘটক, দিলীপ কুমার চন্দ্র, বিশ্বনাথ বন্ধু, তন্দ্রা চট্টোপাধ্যায়, অরূপ সরকার, বানাতুন নাস, তানজিলাল সিদ্দিকী, সজল বিশ্বাস, ডাক্তার প্রদীপ কুমার দাস, নাসিমা বেগম বুলু, বিমান চন্দ্র মল্লিক, প্রবীর কুমার মুখার্জি, কিয়া বর্মন, শিখা মজুমদার, বীরেন্দ্রনাথ মাইতি, চঞ্চল চৌধুরী, মিঠু মণ্ডল, সবিতা চট্টোপাধ্যায়, ফিরোজা বেগম হুগলি, ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, কাশীনাথ মণ্ডল, অমিতাভ খাঁ, সত্যব্রত দত্ত, নাজিয়া ইলাহি, ফিরোজা বেগম বীরভূম, সোমনাথ দাস, রীতা চট্টোপাধ্যায়, ডক্টর তপন কুমার দলুই, নিমাই দত্ত, হৃদয় রঞ্জন মুখার্জি, হীরামন শেখ, কমল ঘোষ, প্রতিমা পাল, ঝর্ণা দত্ত, মিনতি চট্টোপাধ্যায়, মঞ্জুলি দাস, অনিতা চৌধুরী, তাপস সাহা, বিধানচন্দ্র সান্যাল, তিস্তা বেজ, মীনাক্ষী দাস, সোমনাথ চট্টোপাধ্যায়, অঞ্জলি সেনগুপ্ত, চন্দ্রানী কুণ্ডু, কৃষ্ণাচন্দ্র, মহাদেব গুড়িয়া, অবনীভূষণ বালা, রীনা হেমব্রম, দীপা বাগচি, রত্না দত্ত, মলয় কুমার বিশ্বাস এবং সুদেষ্ণা চক্রবর্তী। আপনাদের মধ্যে যারা আগামী বছর শ্রীরামপুরে IMA ভবন এই শ্রীরামপুরে 5ম বর্ষীয় সাহিত্য সম্মেলনে উপস্থিত থাকছেন তাদের জন্য থাকছে বিশেষ স্মারক সম্মান। চিঠি পড়া শেষ হলো, এখন দেখব এই পক্ষের বিষয় নির্জন দুপুর এই বিষয়ে কার চিঠিটি সেরা মনোনীত হলো। সেরা পত্রকারের সাথে কথা বলেছিল আমাদের উপস্থাপিকা কিয়া বর্মন। চলুন শুনে নেই তাদের কথোপকথন। নমস্কার পত্রবন্ধুরা। নির্জন দুপুরের নানা কাহিনী শুনতে শুনতে মন কি উদাস হয়ে গেছে বন্ধুরা? মনে অলিক কল্পনা বাসা বাঁধছে? হ্যাঁ, ঠিক তাই। নানা চিঠির মাঝে নিজেকেই আমরা খুঁজে চলেছি, তাই না? সে আত্ম অন্বেষণ করতে করতে নির্জন দুপুরের সাথী যিনি করে নিতে পেরেছেন তিনি এবারে আমাদের সেরা পত্রকার। খড়গপুর থেকে মিঠু মণ্ডল। মিঠুদি আমার সঙ্গেই রয়েছেন। মিঠুদি নমস্কার। নমস্কার। এই পর্বের সেরা পত্রকার আপনি। রেডিও জংশন পরিবার থেকে আপনাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। শুনি আপনার অনুভূতির কথা। রেডিও জংশনের প্রতি আমার অনেক শুভেচ্ছা, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। যখন শুনলাম, খবরটা পেলাম যে এবারে নির্জন দুপুর বিষয়ক লেখাটি আমার নির্বাচক মণ্ডলের বিচারে একটা স্থায়ী পেয়েছে, স্বভাবতই খুশি। খুশি তো অবশ্যই। আর এই ধরনের
আপনাদের মতন এত গুণীজনদের সাথে কথা বলতে পারছি, আমি পৌঁছতে পারছি সবার কাছে আমার লেখা নিয়ে। আর এই সুযোগটা আমাকে রেডিও জংশন করে দিয়েছে, আমার অনেকখানি ভালো লাগা এবং কৃতজ্ঞতা জানালাম আমি পুরো রেডিও জংশনের ওপর। দিদি, আমরা ধন্য, আপনাদের মতো গুণী মানুষজন আমাদের পরিবারে রয়েছেন, আমরা সমৃদ্ধ হচ্ছি। আচ্ছা দিদি, এবারের বিষয় তো ছিল নির্জন দুপুর। দুপুরের একাকিত্ব, বিষণ্ণতা কোথাও আপনার চিঠিকে ছুঁয়ে গেছে। কিভাবে এই নির্জন দুপুরকে দেখেন আপনি, কিভাবে সময় কাটান এখন একটা সময় আর আপনার শিশুবেলার সময়? একটু শুনি না, গল্পটা কিরকম, তুলনাটা কিরকম হয়। একদম একদম। আসলে আমাদের জীবনে আমরা যখন যেভাবে জন্মেছি, যে জায়গায় বড় হয়ে শিক্ষিত হয়েছি, আমাদের প্রতিটা মুহূর্তই তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু পেছনটা ছুঁয়ে রয়েছি আমরা, কিন্তু এগিয়ে চলেছি সামনের দিকে। তো সেখানে কত না অনুভব রয়েছে, অনুভূতি রয়েছে, কতজনের আশীর্বাদ রয়েছে, চাওয়া রয়েছে, না পাওয়া রয়েছে তার থেকেও বেশি। আর দিনের বলো, সারা দিনের একটা সময়ে, জীবনের সময় এ তো জলছবি এঁকেই যায়, এ তো কত না কিছু আমাদের শিখিয়ে যায়। এতে পাওয়াতেই তো আমরা সমৃদ্ধ হই, এই পাওয়ার ভারে আমরা লুব্ধ হই, আমাদের দু হাতের অঞ্জলি ভরে ওঠে এই পাওয়াতে, আবার না পাওয়াতেও অবশ্যই। তো এইভাবে আর কি যে দেখলাম যে প্রতিটা মুহূর্তগুলো দিনের যখন আসে তার সকালের এক রূপ, তখন সংসারের ব্যস্ততা, কাজের ব্যস্ততা, আবার দুপুরটা একটা অন্য ছবি নিয়ে আসে চোখের সামনে, তখন কাজের শিথিলতা থাকে অনেকখানি, একটু ভেঙে নেওয়া যায় নিজেকে, একটু বুঝে নেওয়া যায়, আবার না বোঝাও যায়, অনেকখানি না বোঝা যায়। আবার গধূলির আরেক জীবনটা চলে না পর্ব অনুযায়ী, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, এর তো আলাদা আলাদা রং রয়েছে, রূপ রস গন্ধ ভরা, এইভাবেই আর কি। আর যেটা বললে যে আমি কিভাবে এই পর্যন্ত এসে পৌঁছলাম, আমি একদম গ্রাম্য, জানো তো, আমার বাঁকুড়া জেলায় আমার গ্রাম, আমার বাবার গ্রাম বক্সি ফুলকুসমা অঞ্চলে, আর আমার স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি রানীবাঁধ অঞ্চলে। তো প্রচুর শাল, মহুয়া, সেগুন, প্রচুর জঙ্গল, প্রচুর সবুজ গাছ। তো আমার মধ্যে না এই সবুজ জিনিসটা অনেক বেশি আমাকে আলোড়ন করেছে, আমার মধ্যে আলোড়িত করেছে আমাকে। তো যখন ছোটবেলায় মাকে দেখতাম, আমরা তো গ্রামের, ওখান থেকে বাবা এলেন জীবিকার সন্ধানে, জীবনের সন্ধানে, খুব স্পষ্ট করে বললে খাদ্যের সন্ধানে। যখন খড়গপুরে এসে বাসা বাঁধলেন, আমরাও এলাম বাবার সাথে, মায়ের সাথে। এসে দেখলাম এর একটা বৃহত্তর বড় জায়গা, যেটা গ্রামের সাথে কোনো মিলমিশ নেই। তো আমার মা করতেন কি, ওই সংসারের কাজের ফাঁকে, কথা বলার ফাঁকে ফাঁকে ওই জীবন চর্চাগুলোকে, ওই জীবন চর্চা আর জীবন চর্যা দুটোর মধ্যে না একটা সুন্দর সামঞ্জস্য রেখে মা আমাদের বড় করতেন। তো সেইখান থেকেই কিছু নিয়ে আজ এই পর্যন্ত এসে পৌঁছে গেছি আর কি। তারপর হাত ধরেছে আমাকে যেমন রেডিও জংশন, এরকম আরো অনেক 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 গুণী মানুষের সাথে, গুণীজনদের সাথে আমার এইভাবেই যোগাযোগ হয়েছে। এখন তোমাদের সাথে কথা বলার মতন আমি একটা স্পর্ধা দেখাতে পারছি, বলতে পারো আমি সুযোগটা পাচ্ছি আর কি, এইভাবেই। মানে বলা যায় যে ছেলেবেলার জীবন সংগ্রাম যেভাবে আপনি করে এসেছেন, সেখান থেকে আপনার লেখালেখির রসদ আপনি খুঁজে পেয়েছেন, তাই? একদম পাই, একদম পাই, একদম পাই গো। দেখো, লেখা তো আকাশ থেকে পড়ে না, আমাদের ভাবনাগুলো, আমাদের এই যে আমরা ফেলে চলে যাচ্ছি, তার মধ্যেও তো একটা কিছু কথা লুকিয়ে থাকে, কিছু ভাষা লুকিয়ে থাকে, কিছু ভাবনা লুকিয়ে থাকে। সেগুলোকেই কখনো পারি, কখনো পারি না, কখনো ব্যর্থ চেষ্টা হয়, কখনো অপচেষ্টা হয়, কিন্তু চেষ্টা একটা থাকে, চেষ্টাটা আর কখনো ছাড়ি না। তো ওইভাবেই এসে যাওয়া আর কি। আর তার থেকেও বলতে পারো, আমি যখন যেখানে রয়েছি খড়গপুরে, তো ওখানে আমাদের একটা বিশেষ সাহিত্যের পরিমণ্ডল রয়েছে, যেমন সাহিত্য সমাজ রয়েছে, সাহিত্য বাসর রয়েছে, ওখানে নিয়মিত আমাদের কাব্য চর্চা হয়। তো যেমন ভবেশ বসু, দেবব্রত চট্টোপাধ্যায়, শ্যামলচন্দ্র দে, এরকম,
তারপরে আমি ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সদস্য, ওখানে নবীন চন্দ্র বেরা, ডক্টর পুলক রায় আমাকে নয়, আমাদের মতন যারা চেষ্টা করছি ঘরের মধ্যে থেকে, তো আমাদেরকে পরিশীলিত করার একটা বাহিত্য ওরা নিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদেরকে পরিমার্জন করা যায়। আর বিশেষত আমি এখন যে নামটি উচ্চারণ করব, যার কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই, মানে আমি যত বলবো তাকে কম বলা হবে, তিনি নরেশচন্দ্র জানা, সাহিত্যিক এবং সুসাহিত্যিক এবং সাংবাদিক। বলতে পারো মানে ওই একটা গাধা পিটিয়ে ঘোড়া টাইপ করার যে একটা মানে আমাদের প্রবাদ রয়েছে না, তো উনি ভীষণ চেষ্টা করছেন। এবং বলতে পারো এই যে নির্জন দুপুরটি আমি লিখেছি আজকে, যে কি জন্য তোমরা আমাকে তোমাদের মধ্যে ডেকেছো, এই লেখাটির জন্য কিন্তু আমাকে নরেশ জানা বাবুর অনেকখানি কথা মানে উনি আমাকে ভাবতে শিখিয়েছেন যে আমরা যা পাচ্ছি আর যা পাচ্ছি না, তার মধ্যে একটা বিভাজনটাকে বাদ দিয়ে একটা জায়গাটা মানে আত্মিক একটা জায়গা রয়েছে, তো ওই জায়গাটাকে আমাকে ধরার মতন উনি ওই পাঠটা দিয়েছেন বলতে পারো। তো আমি তোমার মধ্য দিয়ে, রেডিও জংশনের মধ্য দিয়ে আমি নরেশবাবুর প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে ইনারা শিক্ষক, জানো তো, মানে বিনম্রতায় উচ্চারণ করছি তার নাম আমি। একজন যথার্থ শিক্ষক পাওয়া যেমন ভাগ্যের বিষয়, তেমনি একজন শিক্ষকেরও কিন্তু ভাগ্য যে একজন যথার্থ শিষ্যকে তিনি পেয়েছেন। মিঠুদি, আপনি তো সেরকমই একজন শিক্ষককে যেমন পেয়েছেন, নিজের সেরকম একজন শিক্ষক শিষ্য। তো আপনার মনের গহনে লুকিয়ে থাকা যে নানা কথা নানা লেখার মধ্যে ফুটে ওঠে, শুনি তার থেকে কিছু ঝলক। আচ্ছা, আজকে না আমি এখন তো মাতৃ দিবস, আজকে এই তো আমরা চলছে বা পেরিয়ে এলাম, মানে মায়ের কাছে তো আমাদের ঋণ অপার, বলো। আমাদের একটা মাকে নিয়ে শোনাই। একদম, মা লিখেছি তো আমি, শোনাই তাহলে। মা যেন এক অতল সাগর নদী, ধরণীর মতো পেতে দেয় তার ছায়া, ক্লেশ সংকট সয়ে যায় নিরবধি, জীবনের জোরে বেঁধে রাখে স্মিত মায়া। জঠরেতে খাই 10 মাস 10 দিনে, ক্ষুধার সময়ে স্তন্য সুধা যে পাই, আলোর মতোই বেঁধেছে অমূল ঋণে, মার মতো এত আপন কেউ তো নাই। সময়ের পরে আসুক যতই বাধা, জানি অসময়ে কেহ নাহি থাকে পাশে, হাজার লড়াই হার জিত মিছে সাধা, বড়া ভয় দিয়ে মাঝে নিজে তবু হাসে। নিশীথ আধারে জ্বালাই প্রদীপ বাতি, খাবারের কণা দিয়ে সন্তান মুখে, জ্বর জ্বালা দুঃখে জেগে রয় সারা রাতি, মায়ের আশিসে সন্তানে থাকে সুখী। শুধু হাসি মুখে আনি নতুনের দিশা, জীবন দহনে ছাতা ধরে শিরোপরে, আদর সোহাগে মুছে দিয়ে অমানিসা, স্নিগ্ধ হাসিতে অন্তর সুরে ভরে। মায়ের প্রতি আমার কৃতজ্ঞতা, কারণ মা, আমি যে এই পর্যন্ত এসেছি বা বলো তোমাদের সাথে কথা বলতে পারছি, মাই তো, মা শুধু নয়, মা বাবা তো, এটা আমার মায়ের প্রতি আমার প্রণাম জানানো। একদম, আমাদের পরিবারে তো ছাতার মতো ওনারাই রয়েছেন, আর ওনাদের প্রতি যত কথাই বলে না কেন সবই কম পড়ে যায়। কোনোদিনই সেই ঋণ, তাদের ভালোবাসা, তাদের আত্মত্যাগ কোনোভাবেই শোধ করা যায় না। না, চেষ্টা করাটাও বাতুলতা, মানে চেষ্টা করাই উচিত নয় যে আমি শোধ করব বা করতে পারলাম মায়ের ঋণ, বাবার ঋণ। না না, এ তো সত্যি তাই, আমরা কখনোই পারবো না। আমরা সব দিনই তাদের কাছে শিশু, বয়সে যতই বড় হই না কেন, মায়ের কাছে সন্তান তো কখনো বড় হয় না। ঠিক তাই, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দিদি আপনি আপনার মায়ের প্রতি শ্রদ্ধা আপনার এই ছড়ার মধ্যে। তেমনি নির্জন দুপুরের কথাও আপনার চিঠির মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দিদি, এইভাবে আপনি আমাদের এই পরিবারের মাতৃসমা, এইভাবেই থাকুন আমাদের সঙ্গে, আমাদের মাথার উপরে আশীর্বাদ স্বরূপ আপনাকে যেন সবসময় পাই, আর এই পরিবারকে সমৃদ্ধ করুন দিদি। খুব ভালো লাগলো দিদি আপনার সঙ্গে কথা বলে, খুব ভালো থাকুন। একদম ভালো থাকুন। রেডিও জংশন আমার পরিবার, আমার পরিচয়, আমার সাথে রেডিও জংশনের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। খুব ভালো লাগে বারবার যখন এই অনুষ্ঠানটা হয়, আমাকে ডাকে,
যাই যেতে পারি, আমার ভালো লাগাটা ওখানেও প্রকাশ করি, আবার এখানেও জানাচ্ছি যে রেডিও জংশন সত্যি আমাদের একটা পরিচয়, আমাদের মাথার উপর একটা বিস্তৃত ছায়া, এক ছাতা ধরে রয়েছে আমাদের জন্য। এভাবেই থাকুক। শুধু আমি কেন, যারা একটু লেখার জন্য জায়গা খুঁজছি বা লেখার চেষ্টা করছি, তাদেরকে আশ্রয় দিচ্ছি রেডিও জংশন তাদের এই সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে। এগুলো আমাদের পাওয়া, এগুলো আমাদেরও পাওয়া। হ্যাঁ, একদম। আমরাও যেন সকলকে আপন করে নিয়ে একদম একদম। হাতে হাত রেখে চলতে পারি। একদম একটা পরিবার হয়ে উঠি আমরা একটা সব পরিবার হতে সময়, পারি। এক পরিবার, এক সদস্য আমরা, এভাবেই যেন থাকি। একদম। এবারে শুনবো সেরা পত্রকারের চিঠিটি আরেকবার। বন্ধু পত্রাদি, নির্জনতার এক অদ্ভুত জাদু মায়া আছে। সেই মায়া আচ্ছন্ন করে ফেলে সবকিছু। তপ্ত হাওয়ার ছুটোছুটি, পাতায় পাতায় শিহরণ ও তার মর্মর ধ্বনি, ছায়ায় বসে জিরিয়ে নেওয়া ক্লান্ত শরীর, বাস ও গাড়ির হর্ন কোথাও যেন বেদনার বীণ বাজিয়ে যায়। অথচ এসব যেন মিলেমিশে দিন যাপনের এক বিচিত্র কোলাজ চিত্র। এঁকে যায় কত না সুখ, অসুখের মুহূর্ত। পাতার ফাঁক দিয়ে নেমে আসা সূর্যের আলো, সেও তো এক হীরককুঞ্জ। সেখানে থমকে থাকে পাখির ডানা, থমকে থাকে আমাদের ভাবনারাও। নির্জনতায় অন্তর্মহলের কপাট খুলে যায়। দেখি মহলের প্রতিটা কক্ষে সাজানো রয়েছে কত হাসি কান্না, কথা আর দীর্ঘশ্বাস। আমাকে ছুঁয়ে এই নিরিবিলি দুপুরে রূপকথারা জেগে ওঠে। আবার অসহনীয় একাকী দুপুর সরব হতে চায় কখনো কখনো, আলোথালু করে দেয় যাবতীয় বোধ ও বুদ্ধিকে। যদিও জানি এই নির্জনতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এ যে দিনরাত্রির এক অখণ্ড রূপ, কোলাহল ব্যস্ততার এক ভিন্ন চেহারা, যেন এক নিসর্গ লোকের খণ্ড মুহূর্ত। এই শান্ত স্তব্ধ নির্জন দুপুরের সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক, যা ছায়াছবির মতো একটা অলিক রেখা ফেলে যায়, দাঁড় করায় এক প্রশ্নের মুখোমুখি। জানতে চায় আমি এবং আমার অনুভব কতটুকু স্বাভাবিক আর কতটাই বা মেকি এবং ভনিতার। কখনো এই নির্জনতায় সে প্রশ্নের উত্তর আসে, কখনো সে প্রশ্নে আরো নির্জনতর হয়ে যায় দুপুরের স্থির চিত্র। ভালো থেকো পত্রাদি। শুভেচ্ছা সহ মিঠু মণ্ডল, 13/F হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306। নির্জন দুপুর বিষয়ে সেরা পত্রকার মিঠু মণ্ডল দিদিকে অনেক অনেক অভিনন্দন। টিম রেডিও জংশন আপনার সাহিত্য সমৃদ্ধি কামনা করে। বন্ধুরা, আজ আমাদের লাইভ অনুষ্ঠানে যেসব শ্রোতা বন্ধুরা ছিলেন তারা হলেন অভিজিৎ মণ্ডল, দীপা বাগচি, দীপাদিকে এখনও দেখতে পাচ্ছি কিন্তু, রবণী মাহাতো, রাধারানী দত্ত, বুঝতে পারছি সত্যব্রত কাকু দেখছেন, তন্দ্রা চট্টোপাধ্যায় লিখছেন কোনো কথা হবে না, দারুণ সুন্দর উপস্থাপনা, চন্দ্রানী কুণ্ডু, সুদেষ্ণা চক্রবর্তী, মিনতি চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বন্ধু লিখছেন শুভ সন্ধ্যা, প্রতিটি চিঠি সুন্দর, দুজনের উপস্থাপনা অসাধারণ। সেরা পত্রকার মিঠু মণ্ডল দিদিভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বাদল মান্ডি, অঞ্জলি সেনগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে। আজ এ পর্যন্তই। পত্রালির আগামী পক্ষের বিষয়, বন্ধু সেজে বিপদ আমার, দাঁড়িয়ে আছে সে কি। চিঠি লিখবেন 200 শব্দের মধ্যে, পাঠিয়ে দেবেন পত্রালির ডাকবাক্সে। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণ পর্যন্ত সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং অতি অবশ্যই ভালো থাকুন। তুমি রবে